জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। ঢাকা ও এর আশেপাশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্রা ছিল 3.6। উৎপত্তিস্থল নরসিংদী জেলার পাশেই শীতলক্ষার পাড়ে কালীগঞ্জ এলাকা। বিকেল 4:15টার দিকে মৃদু ভূকম্প অনুভূত হয়। এই ভূকম্পনে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গেল 21 নভেম্বর শুক্রবার ও পরদিন শনিবার প্রায় 31 ঘন্টার মধ্যে রাজধানী ও এর আশেপাশে 4টি ভূমিকম্পের ঘটনা ঘটে। প্রথমটির মাত্রা ছিল 5.7, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল। শুক্রবারের ওই ভূমিকম্পে এখন পর্যন্ত সারা দেশে 10 জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও ভূমিকম্পের সময় ভবন থেকে মাথায় ইট খসে পড়ে ও আতঙ্কে ভবন থেকে লাফিয়ে অন্তত 4 শতাধিক মানুষ আহত হয়েছেন। ভূমিকম্পের পর নরসিংদী জেলা থেকে সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম। ফের ভূমিকম্প অনুভূত হলো, এবারও ঘোড়াশালের পাশেই উৎপত্তিস্থল। কি অবস্থা সেখানকার, রাকিব জানাবেন আমাদের। কিছুক্ষণ আগে ঠিক আগের 3বারের মতো নরসিংদী কিন্তু আবারও কেঁপে ওঠে। নরসিংদী শহর, পার্শ্ববর্তী এলাকা, মাধবদী সহ পুরো জনপদ কিন্তু আবার কেঁপে ওঠে। সে সাথে পুরো জনপদে আতঙ্ক ভর করে সেই পুরনো আতঙ্ক। গত শুক্রবার নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্প হয় এবং সেটির মাত্রা ছিল 5.7 এবং তারপর দিন শনিবার সকাল এবং সন্ধ্যায় 2 দফায় কিন্তু আবারও ভূমিকম্প হয়। সেগুলোরও কিন্তু উৎপত্তি স্থল ছিল নরসিংদী। তো এর মধ্যে আতঙ্কের রেশ কাটতে না কাটতে কিন্তু আজ আবার কিছুক্ষণ আগে আবারও ভূমিকম্প হয়, মৃদু কম্পন অনুভূত হয়। যদিও আসলে এখনো পর্যন্ত একেবারেই স্পষ্ট করে বলা যাচ্ছে না যে ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায়, তবে বলা হচ্ছে বা প্রাথমিকভাবে আমরা এই পর্যন্ত যা জানতে পেরেছি ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী এবং গাজীপুরের মাঝামাঝি কোনো একটা স্থানে, সেটি ঘোড়াশাল হতে পারে কিংবা গাজীপুরের কালীগঞ্জ হতে পারে। বেশ কয়েকটি জায়গায় গাজীপুরের কালীগঞ্জের কথা উল্লেখ করা হয়েছে এবং আজকের যে মৃদু ভূমিকম্প এটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 3.6। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, পথচারীর সাথে কথা বলেছি, আবাসিক এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন যে গত 4-5 দিন আগের ভূমিকম্পের পর থেকেই সাধারণ মানুষ বেশ উদ্বেগের মধ্যে ছিল। তো এবারও সামান্য কম্পন অনুভূত হতে না হতেই সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে যেহেতু নরসিংদী শহর শিক্ষানগরী, এখানে বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল কলেজের ছাত্রাবাস রয়েছে। সেখানকার শিক্ষার্থীদের সাথে আমি মুঠোফোনে কিছুক্ষণ আগেই কথা বলেছি। তারাও আমাকে যেমনটি জানিয়েছেন যে ভূমিকম্পটি অনুভূত হওয়ার সাথে সাথে সকলে আসলে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং তারা দৌড়ে বাইরে নেমে আসে। তো যদিও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে নরসিংদীতে, যদিও এখনো পর্যন্ত কোনো ভবন হেলে পড়া বা নতুন করে কোনো ফাটল ধরা বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তারপরেও সেই পুরনো আতঙ্ক কিন্তু বারবার ভর করছে নরসিংদীর মানুষের মনে। তো এছাড়া নরসিংদী এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি নরসিংদী উপজেলা মোড় এলাকায়, এই এলাকাতেও কিন্তু বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জনমানব অনেকেই নিজ বাসস্থান ছেড়ে রাস্তায় নেমে এসেছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা সকলেই বলছিলেন যে আসলে তারা কি করবেন, কোথায় যাবেন বা কিভাবে এটিকে মোকাবেলা করবেন সেটি আসলে তারা কোনোভাবেই বুঝতে পারছেন না। তো বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন নরসিংদীর মানুষ। এখনও তারা আসলে নিজ বাড়ি বা ঘরে ফিরে যেতে অনেকটা ভয় পাচ্ছেন। তো এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ছিল নরসিংদী থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। ভূমিকম্পের পর নরসিংদীর খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল ইসলাম। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। বাউলদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। এছাড়া সারা দেশে ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজুকের মতো কোনো প্রতিষ্ঠান করা যায় কিনা সে ব্যাপারেও নির্দেশনা দিয়েছেন। উপদেষ্টা পরিষদের বৈঠকে দুদক, মানবাধিকার কমিশন, রাজুক এবং মানব পাচার ও চোরাচালান দমনের খসড়া সহ 4টি অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে। যারা বাউলদেরকে অ্যাটাক করেছেন তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে।
অন্যান্য জায়গায় যদি যেখানেই অ্যাটাক হয়েছে সেই জায়গায় এটা তারা খুব সাঁড়াশি অভিযান করছে, খুব দ্রুত আপনারা ফলাফল জানতে পারবেন। একটা নীতিগত ডিসিশন হয়েছে যে দুর্নীতি কমিশনের যে অফিসার বা যারা এই সরাসরি এই দুর্নীতি দমনের সাথে সম্পৃক্ত তাদের সম্পদের হিসাব দিতে হবে। শেখ হাসিনাকে প্লট দুর্নীতির ৩ মামলায় ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, শেখ হাসিনা জালিয়াতির মাধ্যমে রাজুকের প্লট বরাদ্দ নিয়ে শপথ ভঙ্গ করেছেন। বৃহস্পতিবার সকাল 11:30টায় ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক আবদুল্লাহ আল মামুন রায়ে শেখ হাসিনাকে 3টি মামলায় 2টি ধারায় 7 বছর করে 21 বছরের কারাদণ্ড দেন। এ সময় আদালত পর্যবেক্ষণে বলেন, রাজউক ও শেখ হাসিনা প্লট বরাদ্দ নিতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। এছাড়া সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছর করে সশ্রম কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে 6 বছর করে 18 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বাকি 17 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই 3টি মামলাই আসামি হিসাবে আছেন, ওনার সাজা হচ্ছে 7 বছর করে 3 7 21 বছর এবং ওনার জরিমানা হচ্ছে 3 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা করে 3 লক্ষ টাকা, অনাদায়ে 18 মাস বিনা শ্রম কারাদণ্ড। সিসিইউতে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। জানান, দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে রোববার রাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে এফআর কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে। দীর্ঘদিন যাবতই তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যায় ভুগছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আগামীকাল শুক্রবার সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। দেশবাসীর কাছে দোয়া কামনা করে নেতাকর্মীদের এই আয়োজন সফল করার আহ্বান জানান রিজভী। তিনি অসুস্থ অবস্থায় এভার কেয়ারে আছেন, তার আশু সুচিকিৎসা আল্লাহ যেন দ্রুত তাকে সুস্থ করে তোলেন, এই জন্য আল্লাহর কাছে এদেশের মানুষ, সাধারণ মানুষ, দলের নেতাকর্মী সবাই কায় মনোবাক্যে মোনাজাত করবেন। আগামীকাল জুম্মার নামাজের পরে, জুম্মার নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়। ত্রয়োদশ সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিচারিক ক্ষমতা সহ মাঠে থাকবে সেনাবাহিনী। তবে ভোটের মাঠে সেনাবাহিনী কিভাবে কাজে লাগানো হবে তার সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনকে ঘিরে সন্ত্রাসী কার্যক্রম রুখতে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনাও করেছে নির্বাচন কমিশন। ভোটের মাঠে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, থাকবে সাইবার সিকিউরিটি সেল, সমন্বয় করা হবে মনিটরিং সেলের মাধ্যমে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রতিনিধি, র্যাব ও আনসারের মহাপরিচালক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে ইসি সচিব জানান, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাঠ পর্যায়ে কোনো বিষয়ে নির্দিষ্টভাবে চ্যালেঞ্জের কথা জানানো হয়নি। তিনি বলেন, যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত সময়ে সামাল দিতে সময় অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। ভোটের মালামাল কেন্দ্রে পৌঁছানো থেকে ভোট গণনার শেষ সময় পর্যন্ত প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া আচরণবিধি প্রতিপালনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। সেনাবাহিনীর আপনার ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার 28 ফেব্রুয়ারি পর্যন্ত, আগামী বছরের 28 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তারা সেটা এনজয় করবেন।
সংশ্লিষ্ট বিষয়, দ্যাট ইজ আইন শৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। তারা গাইডলাইন্স, প্রিন্সিপালস যেগুলো আছে, কিভাবে কি কাজ করবেন না করবেন সে সম্পর্কে তারা অন্যান্য বারের মতন দিক নির্দেশনা দিবেন। হংকংয়ের উত্তরাঞ্চলে তাইপো শহরের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ২৭০ জন। এছাড়া ক্ষতিগ্রস্ত কমপ্লেক্সের সামনে নিখোঁজদের সন্ধানে ভিড় করছেন আত্মীয় স্বজনরা। এদিকে অগ্নিকাণ্ডের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তীব্র তাপ ও ঘন ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস কর্মীরা ওয়াংফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সের উপরের তলাগুলোতে পৌঁছাতে পারেননি। অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নির্মাণ কোম্পানির ৩ নির্বাহীকে গ্রেপ্তার করা হয়েছে। কমপ্লেক্সটিতে বাঁশ ও পলিস্টাইরিন ফোম সহ অন্যান্য দাহ্য পদার্থ উপস্থিত থাকায় অবহেলার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪:৫৬ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬.৬ মাত্রা শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে ভূমিকম্পটির গভীরতা ছিল সিনাবাং শহরের ৪৫ কিলোমিটার দূরে, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি। ভূমিকম্পটি এমন এক সময়ে আঘাত এনেছে যখন আকস্মিক বন্যা ও ভূমিধসের কবলে পড়ে নাকাল দেশটি। ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত, যেখানে একাধিক টেকটোনিক প্লেট মিলিত হয়, যার ফলে এই অঞ্চলটি ঘন ঘন ভূমিকম্পের ঝুঁকিতে পড়ে। এছাড়া আচেহ প্রদেশের বিভিন্ন অংশে ভূমিকম্পের তীব্রতা অনুভূত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এবার খেলার খবর। টেস্ট সিরিজের পর এবার ৩ ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও আয়ারল্যান্ড। চট্টগ্রামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন অধিনায়ক লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভুলগুলোকে পুনরাবৃত্তি না করে ম্যাচের কঠিন পরিস্থিতিতে নিজেদের সেরা খেলাটা খেলতে চান টাইগার দলপতি। দুই দলের সবশেষ ৫ বারের দেখায় বাংলাদেশের জয় ৩টিতে, আইরিশদের জয় ১টিতে। শক্তির দিক থেকে বাংলাদেশ থেকে পিছিয়ে থাকলেও প্রতিপক্ষকে সমীহ করছেন বাংলাদেশ অধিনায়ক। ২০২৫ সালে ২৬টি টি-20 ম্যাচ খেলেছে বাংলাদেশ। সমান ১৩ ম্যাচে জয় ও পরাজয় লিটনদের। তবে বছরের শেষ সিরিজ জিতেই ২০২৫ সালকে বিদায় জানাতে প্রস্তুত বাংলাদেশ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhontv।